প্রিয় শিক্ষার্থী, তোমরা যেখান থেকে যে বা যারা এই ভিডিওটা দেখতেছো, আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ দীর্ঘ সমাসের ক্ষেত্রে যে তোমরা যদি এই ভিডিওতে যে তথ্যগুলো আমরা উপস্থাপন করেছি এটা যদি ভালো করে মুখস্থ করো, তাহলে তোমাদের এইচএসসি একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এনটিআরসি এর 10 থেকে 20তম গ্রেডে যে চাকরি বাকরির পরীক্ষা হয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই দীর্ঘ সমাস থেকে পরীক্ষায় আসে। এবং দীর্ঘ সমাস থেকে যদি পরীক্ষায় আসে, এর বাইরে আসার কোনো সুযোগ নাই। কারণ এই পর্যন্ত যত ধরনের দীর্ঘ সমাস আছে সবগুলোই আমরা অ্যানালাইসিস করে কি করেছি, এই একটা স্লাইডের মাধ্যমে আমরা উপস্থাপন করেছি। আশা করি তোমাদের জন্য খুবই ফলপ্রদায়ী হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা দীর্ঘ সমাস নিয়ে আলোচনা করব। এই দীর্ঘ সমাসটা আমাদের কোন কোন কাজে লাগবে দেখো। তোমরা যারা এইচএসসি তে আছো তাদের কিন্তু এইচএসসি একাডেমিকে এই সমাস অংশ থেকে দীর্ঘ সমাস থেকে প্রশ্ন হয়। এরপর তোমরা যারা অ্যাডমিশন টেস্ট দিবা, ভার্সিটিতে পরীক্ষা দিবা, তাদের ক্ষেত্রে কিন্তু এই দীর্ঘ সমাসটা গুরুত্বপূর্ণ। এছাড়াও বিসিএস, ব্যাংক, এনটিআরসিএ, প্রাইমারি 10 থেকে 20তম গ্রেডে যে চাকরি বাকরি পরীক্ষাগুলো হয় বাংলাদেশে, সে সকল পরীক্ষায় কিন্তু দীর্ঘ সমাস থেকে প্রশ্ন আসে। এই জন্য সবকিছু মিলায় দীর্ঘ সমাসটা অন্যান্য সমাসের মতোই অধিক মাত্রায় গুরুত্বপূর্ণ। চলো আজকে আমরা দীর্ঘ সমাসের ডিটেলস নিয়ে আলোচনা করি এবং কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। দীর্ঘ শব্দের শাব্দিক অর্থ সমাহার বা সমষ্টি। তাহলে সমাহার বা সমষ্টি অর্থ যুক্ত বোঝালেই সেটাকে আমরা দীর্ঘ বলবো। এখন প্রথমেই আমরা যে কাজটি করব, দীর্ঘ সমাসের যে সংজ্ঞা বা সংজ্ঞায়ন সেটিকে দেখব। দেখো কি বলা হচ্ছে, যে সমাসের পূর্ব পদে সংখ্যাবাচক বিশেষণ, কি বললাম, সংখ্যাবাচক বিশেষণ, পরপদে বিশেষ্য, পরপদে কি থাকবে, বিশেষ্য, এবং ব্যাস বাক্য করলে সমাহার বা সমষ্টি শব্দ আসে, সমাহার বা সমষ্টি শব্দ আসে। এবং এই সমাসে পরপদ প্রধান, কোন পদ প্রধান, পরপদ প্রধান, এরকম বৈশিষ্ট্যযুক্ত সমাসকে কি বলা হয়, দীর্ঘ সমাস। কি বলা হয়, দীর্ঘ সমাস। আর অবশ্যই মনে রাখবা, দীর্ঘ সমাস একটি বিশেষ্য পদ, দীর্ঘ সমাস একটি বিশেষ্য পদ। আমি আবার বলি, যে সমাসের পূর্ব পদে সংখ্যাবাচক বিশেষণ অর্থাৎ সংখ্যা থাকে, আর পরপদে একটা বিশেষ্য থাকে, এবং যে সমাসের ব্যাস বাক্য করলে সমাহার বা সমষ্টি কথাটি আসে, এরকম সমাসকে বলা হয় দীর্ঘ সমাস। এখন দেখো, আমরা বিভিন্ন বই ঘাটাঘাটি করে দীর্ঘ সমাস থেকে একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক, বিভিন্ন জব, এনটিআরসি, প্রাইমারি, এই সকল জায়গায় এই দীর্ঘ সমাস থেকে যে প্রশ্নগুলো আসে সেটা কিন্তু আমরা একটা ভিডিওর মাধ্যমে, একটা স্লাইডের মাধ্যমে সেটা আমরা উপস্থাপন করতে যাচ্ছি। এই জন্য এই ভিডিওটা তোমরা অবশ্যই শেয়ার করে রাখবা, এটা ডাউনলোড করে রাখবা, তোমাদের জন্য খুবই উপকৃত হবা, তোমাদের জন্য খুবই উপকার হবে এই ভিডিওটি দীর্ঘ সমাসের ক্ষেত্রে। চলো আমরা বেশ কিছু দীর্ঘ সমাস দেখে নিই। যেমন দেখো, আমাদের প্রথম যে সমাসটি দ্বিগু নিজে একটা দীর্ঘ সমাস। এখন দেখো, এই দীর্ঘ শব্দের এই যে দীর্ঘ সমাস, এই দীর্ঘ শব্দের অর্থ হচ্ছে, এই দীর্ঘ শব্দের দ্বি এর অর্থ হচ্ছে দুই, আর গো হচ্ছে গরু, অর্থাৎ দুইটি গরুর সমাহার বা দ্বি গোর সমাহার, এটাকে বলা হয় দীর্ঘ। আর দীর্ঘ নিজে একটা দীর্ঘ সমাস। দোতলা, তাহলে কি হবে, দো বা দুই তলার সমাহার। এখন তোমরা যারা এইচএসসি তে আছো, ব্যাস বাক্য করার সময় যেমন দোতলা, দো দিয়ে ব্র্যাকেটে দো শব্দের অর্থ হচ্ছে দুই, এরপরে কি লিখবা, লোকের সমাহার বা তলার সমাহার। আবার এটাও লিখতে পারো দুই তলার সমাহার, তাতে কোনো সমস্যা নেই। তবে সব থেকে বেশি স্ট্যান্ডার্ড ভালো হচ্ছে যে সমাসটা প্রথমে যেটা আছে ওটা লিখে ব্র্যাকেটে ওই সংখ্যাটা দ্বারা কি বোঝাচ্ছে সেইটা, যেমন দো মানে কি, দুই, এভাবে তোমরা লিখতে পারো। এরপরে দেখো ত্রিলোক, এরপরে কি আছে, ত্রিলোক, এই যে ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন, তাহলে তোমরা ত্রি লিখে ব্র্যাকেটে তিন অথবা তিন লোকের সমাহার এটাও লিখতে পারো। এরপর দেখো তে মোহনা নাকি, তিন মোহনার সমাহার, তিন মোহনার সমাহার। এরপরে দেখো তেপান্তর, তে মানে হচ্ছে তিন, আর প্রান্তর বলতে প্রান্তর, তাহলে তিন প্রান্তরের সমাহার, তিন প্রান্তরের সমাহার। তারপরে তে মাথা মানে কি, তিন মাথার সমাহার। এরপরে যদি বলে ত্রিপদী, ত্রি মানে কি তিন, তাহলে তিন পদের সমাহার। এরপর দেখো ত্রিরত্ন, এরপরে কি আছে, ত্রিরত্ন, ত্রি মানে কি তিন, তিন রত্নের সমাহার। এরপরে কি আছে, ত্রিফলা, কি আছে, ত্রিফলা, তাহলে কি হবে, তিন ফলের সমাহার। এরপরে কি আছে, ত্রিভুবন, তাহলে কি হবে, ত্রি বা তিন ভুবনের সমাহার। এরপরে দেখো চতুষ্পদী,
চতুষ্পদী, এই চতুষ্পদীর ব্যাসবাক্য কি? চতুষ বা চার পদের সমাহার, চতুষ্পদী। চৌরাস্তা, চৌ মানে কি? চার, তাহলে চার রাস্তার সমাহার, চার রাস্তার সমাহার। চৌচির, চৌচির মানে কি? চৌ মানে চার, তার চার চিরের সমাহার। চৌচির মানে কি? দেখবো যে আমাদের প্রচন্ড গরমে মাঠঘাট চৌচির হয়ে যায় না, মানে চারটা ফাটা ধারণ করে, এরকম অবস্থাকে বলা হয় চৌচির, মানে ফেটে চারদিকে ধাবিত হওয়া। এরপর দেখো পশুরি, এটা একটা ব্যতিক্রম ধর্মী। পশুরি দেখে বোঝা যায় না যে এর মধ্যে সংখ্যা আছে কিনা। পশুরি, এইটার ব্যাসবাক্য হচ্ছে পাঁচ সেরের সমাহার, পাঁচ সেরের সমাহার, এটাকে আমরা কি বলবো? পশুরি। পঞ্চভূত, কি আছে? পঞ্চভূত, তাহলে পঞ্চ বা পাঁচ ভূতের সমাহার। এরপরে পঞ্চনদ, এরপরে কি আছে? পঞ্চনদ, তাহলে কি? পঞ্চ বা পাঁচ নদীর সমাহার। এরপর দেখো সর ঋতু, কি আছে? সর মানে কি? ছয়, তাহলে সর বা ছয় ঋতুর সমাহার। তারপরে দেখো সাত সমুদ্র, তাহলে সাত সমুদ্রের সমাহার। এরপরে কি? সপ্তাহ, সপ্ত যোগ অহ, সপ্ত মানে সাত আর অহ মানে দিন, তাহলে সপ্ত অহের সমাহার অথবা 7 দিনের সমাহার, তাহলে সপ্ত অহের সমাহার সপ্তাহ। এরপর সপ্তর্ষি, সপ্ত মানে কি? 7 আর ঋষির সমাহার, তাহলে সপ্তর্ষি এর ব্যাসবাক্য কি হবে? 7 ঋষির সমাহার। এবারে দেখো অষ্ট ধাতু, অষ্ট ধাতু, অষ্ট মানে কি? 8, তাহলে 8 ধাতুর সমাহারকে বলা হয় অষ্ট ধাতু। অষ্ট ব্যঞ্জন, তাহলে অষ্ট মানে কি? 8 ব্যঞ্জনের সমাহার, মানে 8 ধরনের সবজি বা রান্না, এটাকে আমরা বলতে পারি অষ্ট ব্যঞ্জন। এবার দেখো নবরত্ন, নব মানে কি? 9, তাহলে 9 রত্নের সমাহার, তাকে আমরা বলি নবরত্ন। দশচক্র, 10 চক্রের সমাহার। এরপরে 10 দিগন্ত, 10 দিগন্ত মানে কি? 10 দিগন্তের সমাহার, 10 দিগন্তের সমাহার। চতুর্দশ পদী, চতুর্দশ পদী, তাহলে চতুর্দশ মানে কি? 14, তাহলে 14 পদের সমাহার, চতুষ্পদী। এরপরে কি? শতাব্দী, শত যোগ অব্দি, শত মানে কি? 100, তাহলে 100 অব্দ বা বছরের সমাহারকে বলা হয় শতাব্দী। 100 বছরের সমাহার বা সমষ্টিকে বলা হয় শতাব্দী। প্রিয় শিক্ষার্থী, তোমরা যেখান থেকে যে বা যারা এই ভিডিওটা দেখতেছো, আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ দীর্ঘ সমাসের ক্ষেত্রে যে তোমরা যদি এই ভিডিওতে যে তথ্যগুলো আমরা উপস্থাপন করেছি এটা যদি ভালো করে মুখস্থ করো, তাহলে তোমাদের এইচএসসি একাডেমি বলো, অ্যাডমিশন বলো, বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এনটিআরসি এর 10 থেকে 20তম গ্রেডে যে চাকরি বাকরির পরীক্ষা হয়, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই দীর্ঘ সমাস থেকে পরীক্ষায় আসে। এবং দীর্ঘ সমাস থেকে যদি পরীক্ষায় আসে, এর বাইরে আসার কোনো সুযোগ নাই। কারণ এই পর্যন্ত যত ধরনের দীর্ঘ সমাস আছে সবগুলোই আমরা অ্যানালাইসিস করে কি করেছি? এই একটা স্লাইডের মাধ্যমে আমরা উপস্থাপন করেছি। আশা করি তোমাদের জন্য খুবই ফলপ্রদায়ী হবে। এখন দেখো, যেমন এই যে 10 দিগন্ত, 10টা দিগন্ত, তাহলে 10টা দিক কি? এরপরে দেখো নবরত্ন বলতে 9টা রত্ন কি? ঠিক আছে। এরপর সপ্তর্ষি, 7টা ঋষি কি? এই বিষয়গুলো আমরা শুধু পড়েই যাই, আজীবন শুধু পড়েই যাই, কিন্তু এই যে নবরত্ন বলতে 9টা রত্ন আসলে কাকে বোঝানো হয়, ত্রিফলা, 3টা ফল আসলে কাকে বোঝানো হয়, এই বিষয়গুলো আমরা একটু জেনে নিব। ত্রিলোক, 3 লোকের সমাহার। এখন এই 3 লোকটা কি কি একটু দেখে নি। দেখো স্বর্গ, মর্ত, পাতাল, স্বর্গ, মর্ত, পাতাল, এই 3টা লোককে এক কথায় বলা হয় ত্রিলোক, 3 লোকের সমাহার। আবার এটাকে আমরা অতীত, বর্তমান ও ভবিষ্যৎকেও বুঝে থাকি, ভবিষ্যৎকেও বুঝে থাকি। তাহলে আমি মনে করি যে আগে আমরা যা আলোচনা করেছি সেটা তো খুবই গুরুত্বপূর্ণ, আর এটা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ যে ওই ত্রিলোক, তারপরে ত্রিরত্ন, ত্রিফলা, ত্রিভুবন, তে মোহনা, পঞ্চভূত, পঞ্চনদ, ষড় ঋতু, 7 সমুদ্র, সপ্তর্ষি, অষ্টধাতু, অষ্টব্যঞ্জন, নবরত্ন, দশচক্র, 10 দিগন্ত, এগুলো বলতে আসলে কি বোঝায়? এই বোঝানোর জায়গাটা বা এই বোঝার জায়গাটাকে সমৃদ্ধ করতে আমরা এইটা আলাদাভাবে ব্যতিক্রম ধর্মী একটা স্লাইডে উপস্থাপন করতে যাচ্ছি। এটা আমি মনে করি যে জ্ঞানের জায়গা থেকে আরো সমৃদ্ধ হবে। তাহলে ত্রিরত্ন, ত্রিরত্ন বলতে বৌদ্ধ ধর্মের 3টি মূল ভিত্তিকে বোঝায়, যেমন বুদ্ধ, ধর্ম এবং সংঘ। এই 3টা বিষয়কে একসাথে বলা হয় ত্রিরত্ন। ত্রিফলা, ত্রিফলা বলতে 3টা ফলের সমাহার, তাহলে কি কি আছে? আমলকি আছে, হরিতকি আছে আর বহেরা আছে। তাহলে আমলকি, হরিতকি, বহেরার একটি আয়ুর্বেদিক মিশ্রণকে বলা হয় ত্রিফলা। তারপরে ত্রিভুবন, ত্রিভুবন বলতে 3 ভুবনের সমাহার। এই 3 ভুবনটা কি কি আছে? স্বর্গ, মর্ত আর হচ্ছে পাতাল, আর বর্তমানে কি? পৃথিবী। এই 3টা লোককে একসাথে বলা হয় ত্রিভুবন। এরপরে তে মোহনা, 3টি নদীর মিলন স্থলকে বোঝা হয় তে মোহনা।
পঞ্চভূত, এই যে পঞ্চভূতের সমাহার, এই পঞ্চভূত কি কি একটু দেখে নেই। পৃথিবী, পৃথিবী মানে হচ্ছে ক্ষিতি, জল অপ, অগ্নি তেজ, বায়ু মরুত ও আকাশ, যেটাকে আমরা বোম হিসেবে চিনি। মহাজাগতিক সৃষ্টির যে ভিত্তি, এটাকেই বলা হচ্ছে পঞ্চভূত। পঞ্চনদ, পঞ্চনদ হচ্ছে 5টি নদীর মিলনকে বোঝায় পঞ্চনদ। এখন এই 5টা নদী কি কি? ঝিলাম, চেনাব, রবি, বিয়াস ও শতদ্রু। এই যে 5টা নদী, এটাকে একসাথে বলা হয় পঞ্চনদ। ষড় ঋতু, ষড় ঋতু আমরা জানি যে 6টা ঋতুর সমাহার আমাদের এই বঙ্গীয় অঞ্চলে সাধারণত 6টা ঋতু বিরাজ করে, কিন্তু যদিও এখনকার সময়টাতে 6টা ঋতু আমরা ঠিক পাই না খুব একটা। তো তারপরেও দেখি যে ষড় ঋতু বলতে কাকে কাকে বোঝানো হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই 6টা ঋতুকে ষড় ঋতু বলে। 7 সমুদ্র, 7 সমুদ্র বলতে কোন কোন সমুদ্রকে বোঝায়? ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর, কাস্পিয়ান সাগর, অ্যাড্রিয়াটিক সাগর, এরপরে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ভারত মহাসাগর। এই বিষয়গুলোকে একসাথে 7 সমুদ্র বলে। আবার 7 সমুদ্র বলতে গ্রিকেও বোঝানো যায়। সপ্তর্ষি, 7 জন ঋষি। এই 7 জন ঋষি কি কি আছে? মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু এবং বশিষ্ঠ এবং কি বশিষ্ঠ। এই যে 7 জন ঋষি, তাদের একসাথে বলা হয় সপ্তর্ষি। অষ্টধাতু, বিশেষ করে 8টি ধাতুর একটি মিশ্রণকে বলা হয় অষ্টধাতু, যা এই যে সোনা, রূপা, তামা, সীসা, দস্তা, টিন, লোহা ও পারদের সংমিশ্রণ, লোহা ও পারদের সংমিশ্রণ। এরপরে অষ্ট ব্যঞ্জন, 8 ধরনের ব্যঞ্জন, 8 ধরনের ব্যঞ্জন বা তরকারিকে বলা হয় অষ্ট ব্যঞ্জন। নবরত্ন, নবরত্ন বলতে বিশেষ করে সম্রাট আকবরের দরবারে 9 জন জ্ঞানী ও প্রভাবশালী ব্যক্তি এবং রাজা বিক্রমাদিত্যের দরবারে থাকা 9 জন পণ্ডিত বা 9টি পাথরকেও আমরা একসাথে নবরত্ন বলি। বিশেষ করে নবরত্ন বলতে সম্রাট আকবরের দরবারে 9 জন জ্ঞানী ও প্রভাবশালী ব্যক্তিকে বোঝায়। আবার নবরত্ন বলতে রাজা বিক্রমাদিত্যের দরবারে থাকা 9 জন পণ্ডিতকে বোঝানো যায়। আবার নবরত্ন বলতে 9টা পাথরকেও বোঝানো হয়। এরপরে দশচক্র, দশচক্র বলতে বহু জনের ষড়যন্ত্র বা কুমন্ত্রণা বা চক্র, বা এক কথা আমরা বলতে পারি চক্রান্ত। 10 দিগন্ত, সমস্ত দিক বা চারিদিক, সমস্ত দিক বা চারিদিক। এখন দেখি এই যে সম্রাট আকবরের যে নবরত্নরা আছেন, তাদের মধ্যে কে কে? আবুল ফজল, তাদের মধ্যে কে কে? আবুল ফজল। এরপরে আব্দুল রহিম খান ই খানা, বীরবল, মোল্লা দা পিয়াজা, তারপরে ফয়েজি, রাজা মানসিং, রাজা টোডরমল। এই যে 7 জন রত্ন। এরপরে আরো আছেন ফকির আজিজ, এরপর আছেন ফকির আজিউদ্দিন এবং তানসেন। এই যে 9 জন বিশেষ ব্যক্তিত্ব, তাদেরকে একসাথে বলা হয় নবরত্ন। এটা হচ্ছে আকবরের নবরত্ন। এরপরে রাজা বিক্রমাদিত্যের নবরত্ন কারা? অমর সিং, কালিদাস, খবনক, আর্যভট্ট, ধন্বন্তরী, বরাহমিহির, বররুচি, বেতাল ভট্ট ও শঙ্কু, বেতাল ভট্ট ও শঙ্কু। এই যে 7 জন রত্ন, তাদেরকে বলা হচ্ছে রাজা বিক্রমাদিত্যের নবরত্ন। এবার নবরত্ন বলতে জ্যোতিষের মূল ভিত্তি হলো নবগ্রহ, জ্যোতিষের মূল ভিত্তি হলো নবগ্রহ, অর্থাৎ 9টি গ্রহ। প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট রত্ন দ্বারা প্রতিনিধিত্ব করে। যেমন সূর্য রুবি বা মাণিক্য, চন্দ্র মুক্তা, মঙ্গল প্রবাল, বুধ পান্না, বৃহস্পতি পোখরাজ বা হলুদ নীল, শুক্র হীরা, শনি নীলকান্তমণি বা নীলম, রাহু গোমেদ বা হেসোনেট, কেতু ক্যাটস আই বা বিড়াল চক্ষু, ক্যাটস আই বা বিড়াল চক্ষু। এরপরে আর একটা বিষয় আমরা জেনে নিব, সেটি হচ্ছে আমরা যে 10 দিকের কথা বলি, আমাদের দিক কয়টি? 10টি। আমরা তো সাধারণত জানি যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এগুলো হচ্ছে দিক, 4টা প্রধান দিক, কিন্তু আসলে দিক কয়টি? 10টি, সেটা আমরা জেনে নিব। যেমন সেই 10টা দিক কি কি আছে? পূর্ব ইস্ট, পশ্চিম ওয়েস্ট, উত্তর নর্থ, দক্ষিণ সাউথ, ঈশান নর্থ ইস্ট, অগ্নি সাউথ ইস্ট, নৈঋত সাউথ ওয়েস্ট, বায়ু নর্থ ওয়েস্ট, ঊর্ধ্ব উপরের দিক, আর অধ হচ্ছে নিচের দিক। এই 10টা দিক আমরা জানি, আর যদি না জেনে থাকি এখন জেনে নেব। আশা করি আজকের এই ভিডিওটি খুবই উপকারী এবং খুবই তথ্যবহুল। তোমাদের সবার ভালো লাগবে, এটা অবশ্যই শেয়ার দিয়ে রাখো। আর এরকম ভিডিও আরো পেতে আমার সাথে সাহিত্যবিদের সাথে যুক্ত থেকো। ধন্যবাদ।